ছোট বন্ধুরা, ছুটি প্রেজেন্টসে তোমাদের সবাইকে স্বাগত। দেশ বিভাগে আজ আমরা শুনব শ্রী রমেন ভট্টাচার্য রচিত শিশু সাহিত্য সংসদ থেকে প্রকাশিত বই মহীয়সী মহিলার কিছু নির্বাচিত অংশ। এই বইতে লেখক শ্রী রমেন ভট্টাচার্য ভারতের এবং পৃথিবীর বিভিন্ন মহীয়সী মহিলার জীবন কাহিনী বিবৃত করেছেন। দানশীলা রানী ভবানী। প্রায় ৩০০ বছর আগে রাজশাহী জেলার ছাতিম গ্রামে ভবানীর জন্ম হয়। সে সময় বাংলাদেশে ১২ জন ভূঁইয়া বা সামন্ত রাজা রাজত্ব করতেন। উত্তরবঙ্গের ভূঁইয়া ছিলেন রাজা রামজীবন। নাটোর ছিল তার রাজধানী। রামজীবনের পর তাঁর ছেলে রামকান্ত রাজা হন। রামকান্তের সঙ্গে ভবানীর বিবাহ হয়েছিল। রামকান্ত অকালে মারা গেলে রানী ভবানী রাজ্যভার গ্রহণ করেন। রানী ভবানী যেমন ছিলেন দয়াবতী, তেমনই ছিলেন ধর্মশীলা। প্রজাদের মঙ্গলের জন্য তিনি দিন রাত কঠোর পরিশ্রম করতেন। অবশিষ্ট সময়টুকু তিনি পূজা অর্চনা করে কাটাতেন। প্রজারা তাকে খুব আপনজন মনে করে রানীমা বলে ডাকত। রাজ্য শাসন করার অপূর্ব দক্ষতা ছিল রানী ভবানীর। রাজ্যভার হাতে নিয়ে তিনি প্রথমে সেনাদলকে সুশিক্ষিত করে রাজ্যকে সুরক্ষিত করেন। পরে যাতায়াত ও যোগাযোগের সুবিধার জন্য অনেকগুলি ভালো রাস্তা তৈরি করেছিলেন। এই রাস্তাগুলির মধ্যে হাওড়া থেকে কাশীধাম পর্যন্ত রাস্তাটি দীর্ঘতম। পানীয় জলের জন্য তিনি রাজ্য মধ্যে অসংখ্য জলাশয় খনন করেছিলেন। দরবারে বসে রানী ভবানী প্রজাদের অভাব অভিযোগ শুনতেন এবং প্রতিকারের ব্যবস্থা করতেন। তিনি গোপনে লোক পাঠিয়ে রাজ্যের সকল স্তরের মানুষের সুখ দুঃখের খবর নিতেন। কখনো নিজেই যেতেন দূর গ্রামের মানুষের সুখ দুঃখ শুনতে এবং দূর করতে। গরিব ও আর্ত প্রজাদের চিকিৎসার জন্য তিনি গ্রামে গ্রামে অভিজ্ঞ চিকিৎসক এবং ঔষধ পাঠাতেন। সে সময় রানী ভবানীর রাজ্যের বাৎসরিক আয় ছিল প্রায় ১.৫ কোটি টাকা। নবাব সরকারকে বাৎসরিক ৭০ লক্ষ টাকা করে কর দিয়ে অবশিষ্ট সমস্ত অর্থ তিনি প্রজাদের হিতার্থে খরচ করতেন। এমন সময় পরপর কয়েক বছর অনাবৃষ্টি ও অজন্মার ফলে সারা বাংলাদেশে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। ক্ষুধিত মানুষের হাহাকারে আকাশ বাতাস ছেয়ে গিয়েছিল। ক্ষুধার্তের অন্নদান সেবায় রানী ভবানী তার রাজভাণ্ডার খুলে দিলেন। অকাতরে তিনি অর্থ ও অন্ন বিতরণ করতে লাগলেন। বহু জায়গায় তিনি অন্নসত্র খুললেন, যেখানে এসে ক্ষুধার্ত মানুষেরা দুমুঠো খেতে পায়। খবর পেয়ে নাটোর রাজ্যের বাইরে থেকেও ক্ষুধার্তের দল আসতে লাগল। অবশেষে দুর্ভিক্ষের ক্ষুধা মেটাতে গিয়ে রাজকোষ শূন্য হয়ে গেল। ক্ষুধার্ত মানুষগুলির মুখের দিকে চেয়ে রানী ভবানী তখন লক্ষ লক্ষ টাকা ঋণ করেও অন্নসত্রগুলি চালিয়ে যেতে লাগলেন। ১১৭৬ এই ভয়াবহ দুর্ভিক্ষ ৭৬ মন্বন্তর নামে কুখ্যাত। শোনা যায় এই মন্বন্তরে বাংলার প্রায় ১/৩ মানুষ মারা গিয়েছিল। যারা বেঁচে ছিল তারা রানী ভবানীর অকৃপণ দানের কথা কৃতজ্ঞ চিত্তে মনে রেখেছিলেন। রানী ভবানী সে বছর দুর্ভিক্ষপীড়িত প্রজাদের কাছ থেকে কোনো খাজনা আদায় করেননি। অধিকন্তু তিনি এমন ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন যে নবাব সরকারকে দেয় বার্ষিক কর দিতে পারলেন না। সময় মতো কর না দিলে জমিদারি কেড়ে নেওয়ার রীতি ছিল। কিন্তু দুর্ভিক্ষের সময় রানী যেভাবে গরিব প্রজাদের মুখে অন্ন জুগিয়েছিলেন, তার স্বীকৃতি হিসেবে নবাব সরকার তার কর মকুব করে দিয়েছিলেন। রানী ভবানী ৭৯ বছর বেঁচে ছিলেন। ঈশ্বর যেমন তাকে দীর্ঘ জীবন দিয়েছিলেন, তেমনই দিয়েছিলেন মহৎ প্রাণ। তিনি তার রাজ্যে এবং গয়া, কাশী প্রভৃতি তীর্থস্থানে অসংখ্য জলাশয়, মন্দির এবং ধর্মশালা প্রতিষ্ঠা করে গিয়েছেন। লোকহিতার্থে তিনি প্রায় ৫০ কোটি টাকা ও ৫০ লক্ষ বিঘা জমি দান করে গিয়েছেন।
দানশীলা রানী ভবানীর নামে সে সময় একটা প্রবাদ প্রচলিত ছিল, ভাঁড়ে মা ভবানী, অর্থাৎ যার ভাঁড়ারে অন্ন নেই সেও নিশ্চিন্ত জানে যে রানী ভবানীর রাজত্বে সে অনাহারে থাকবে না। ছোট বন্ধুরা, এতক্ষণ তোমরা শুনছিলে রানী ভবানীর বৃহৎ জীবনের সংক্ষিপ্ত উপাখ্যান। এইরকম বৃহৎ মানুষদের সংক্ষিপ্ত জীবন কাহিনী শুনতে হলে সঙ্গে থাকো চুটি প্রেজেন্সের। শিক্ষাব্রতী রোকেয়া, 1880 থেকে 1932। প্রায় 115 বছর আগে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে রোকেয়ার জন্ম হয়। রোকেয়ার বাবা মৌলভী জাহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী একজন সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন। মৌলভী সাহেবের বড় মেয়ে করিমুন্নেসার বিয়ে হয়েছিল কলকাতার এক শিক্ষিত পরিবারে। করিমুন্নেসা শ্বশুরবাড়ি এসে বেশ লেখাপড়া শিখেছিলেন। একসময় রোকেয়া দিদির বাড়িতে বেড়াতে এসে বেশ কিছুদিন কলকাতায় ছিলেন। করিমুন্নেসা তার ছোট বোন রোকেয়াকে শিক্ষিত করে তুলতে চেয়েছিলেন। তিনি রোকেয়ার জন্য একজন মেম সাহেব শিক্ষিকা নিযুক্ত করেছিলেন। সেকালের অনেকের মতোই রোকেয়ার বাবা স্ত্রী শিক্ষার ঘোরতর বিরোধী ছিলেন। তাই রোকেয়ার লেখাপড়ার খবর পেয়ে তিনি রোকেয়াকে নিজের কাছে নিয়ে এলেন। রোকেয়ার পড়া এবং লেখা বন্ধ হয়ে গেল। বাড়ি এসে রোকেয়া বসে থাকলেন না। তার একান্ত ইচ্ছা ও আগ্রহ তাকে নতুন পথ দেখালো। বুদ্ধিমতী রোকেয়া মা বাবাকে না জানিয়ে দাদার কাছে বাংলা ও ইংরাজি পড়তে লাগলেন। এমনি করে রোকেয়া প্যারি সরকারের ফার্স্ট বুক অবধি ইংরেজি পড়েছিলেন। 16 বছর বয়সে সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে রোকেয়ার বিবাহ হয়। সৈয়দ সাখাওয়াত হোসেন ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। লেখাপড়ায় রোকেয়ার আগ্রহ দেখে তিনি তাকে পড়াতে লাগলেন। রোকেয়া নতুন উৎসাহে লেখাপড়ায় মন দিলেন। এ যেন একলব্যের সাধনা। রোকেয়া সাধনায় সিদ্ধিলাভ করলেন। অল্প দিনের মধ্যে রোকেয়া অনেক জ্ঞান অর্জন করেছিলেন। সাখাওয়াত সাহেবের কাছে যেসব বাংলা ইংরেজি চিঠিপত্র আসত, রোকেয়া সেই সব চিঠির সুন্দর জবাব লিখে দিতে পারতেন। সে সময়কার বিভিন্ন পত্রপত্রিকায় রোকেয়া গল্প, কবিতা ও প্রবন্ধ লিখতে লাগলেন। সমাজের কুসংস্কার ও গোঁড়ামির বিরুদ্ধে তিনি অনেক প্রবন্ধ লিখেছিলেন। স্ত্রী শিক্ষা ও স্ত্রী স্বাধীনতার পক্ষে বিভিন্ন পত্রপত্রিকায় প্রবন্ধ লিখে তিনি রীতিমতো একটা আলোড়ন তুলেছিলেন। রোকেয়া ও সাখাওয়াত হোসেন ঠিক করেছিলেন সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর তারা মেয়েদের জন্য একটা বিদ্যালয় স্থাপন করবেন। এজন্য তারা তখন থেকে কিছু অর্থ সঞ্চয় করতে লাগলেন। কিন্তু মানুষ ভাবে এক, হয় আর এক। আকস্মিকভাবে সাখাওয়াত সাহেব মারা গেলেন। স্বামীর শোকে রোকেয়া মুহ্যমান হয়েছিলেন সত্য, কিন্তু তিনি সংকল্প ভুললেন না। ভাগলপুরে তিনি একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন। নানা কারণে রোকেয়াকে ভাগলপুর ছেড়ে কলকাতায় চলে আসতে হয়েছিল। কলকাতায় এসে রোকেয়া তার স্বামীর স্মৃতির উদ্দেশ্যে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল নামে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন 1911 খ্রিস্টাব্দের 11ই মার্চ। প্রাচীনপন্থী গোঁড়া মুসলমানগণ মেয়েদের লেখাপড়া শেখাতে চাইতেন না, তাই তারা রোকেয়ার বিদ্যালয় প্রতিষ্ঠায় প্রবল বাধা দিয়েছিলেন। কিন্তু তারা রোকেয়াকে কর্তব্যচ্যুত করতে পারেননি। মাত্র 8 জন ছাত্রী নিয়ে রোকেয়ার এই বিদ্যালয় তার জয়যাত্রা শুরু করেছিল। মা যেমন সকল মমতা দিয়ে শিশু সন্তানকে লালন পালন করেন, রোকেয়াও তেমনই তার বিদ্যালয়কে লালন পালন করতে লাগলেন। তার অক্লান্ত যত্নে ও স্নেহে এই বিদ্যালয় ক্রমে আদর্শ ইংরাজি বিদ্যালয়ে পরিণত হয়েছিল। শিক্ষাব্রতী রোকেয়া নিজের জ্যোতিতে সকল অন্ধকার ও বাধা দূর করে বাংলার মেয়েদের শিক্ষার পথ সুগম করে দিয়ে গেছেন। সেকালে পরাধীন ভারতে স্বাধীন করার নানা চেষ্টা হয়েছিল। রোকেয়া এসবের সঙ্গেও যুক্ত ছিলেন, কিন্তু তিনি চেয়েছিলেন সবার আগে স্ত্রী স্বাধীনতা ও স্ত্রী শিক্ষার প্রসার।
দেশনেত্রী সরোজিনী নাইডু তাই রোকেয়াকে আদর্শ দেশ সেবিকা বলে সম্বোধন করেছিলেন। ছোট বন্ধুরা, এতক্ষণ তোমরা শুনছিলে শিক্ষাব্রতী বেগম রোকেয়ার সংক্ষিপ্ত জীবন কাহিনী। এইরকম বৃহৎ মানুষদের সংক্ষিপ্ত জীবন কাহিনী শুনতে হলে সঙ্গে থাকো ছুটি প্রেজেন্টসের। বন্ধুরা, তোমাদের ভালো লাগলো তো? বন্ধুরা, আমাদের এই উপস্থাপনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো আর বেল আইকন প্রেস করো।